বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সারা দেশ, সাম্য ও মানবিক দেশ গড়ার আকাঙ্ক্ষা। এবারে বিজয় দিবস আমাদের জন্য আরও বেশি আনন্দের, কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ করেছি এবছর। আগামীর বাংলাদেশে নতুন করে আর কোনো যেন ৭১-২৪ না হয়। রাষ্ট্র মেরামতে কতদিন দরকার জানা থাকা জরুরি জনগণের। নির্বাচনের রোডম্যাপে গুরুত্ব তারেক রহমানের। আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। মংডু থেকে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। হার্ডলাইনে থাকার পরামর্শ বিশ্লেষকদের। জান্তার পাশাপাশি আরাকান আর্মির সাথেও যোগাযোগের চেষ্টা। আরাকান আর্মি এবং নেতৃত্ব দুটোর সঙ্গে যোগাযোগ ডিল করতে হবে। এই অবস্থাতে we should not rush into any decision. We have to very carefully watch this. মূল্যস্ফীতি পুষিয়ে নিতে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বর্তমানে চাকরিজীবীদের পাশাপাশি পাবেন পেনশনভোগীরাও। প্রধান উপদেষ্টার সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বৈঠক। নতুন প্রজন্মের প্রত্যাশাকে সম্মান জানাতে বললেন ডক্টর ইউনূস। To show your support to us, Bangladesh, and also look forward to build a future together. সংস্কার সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। সংস্কার কমিশনের কাছে পুলিশের নৃশংসতার বর্ণনা স্বজনহারাদের। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে তৈরি হচ্ছে প্রস্তাব। শেয়ার কারসাজির জন্য সাকিবকে আগেই জরিমানা করার দরকার ছিল, মন্তব্য অর্থ উপদেষ্টার। দুর্নীতির বিরল নজির বাংলাদেশ। মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে প্রস্তুতি সেরেছে গণপূর্ত বিভাগও। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবছর বিজয় মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গোটা এলাকা আনা হয়েছে নজরদারির আওতায়। থাকছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের ফটক। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা আলোকসজ্জা করে সুসজ্জিত করেছি। বিজয় মেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হলো যে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। যে গাড়িগুলো আসবে তাদেরকে এক লাইনে কিভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায়, এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। এবারের বিজয় দিবসকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া সমন্বয়করা? গতানুগতিক বুলি আর অগ্রগতির বয়ানের বাইরে কি মাত্রা যোগ করছে ২৪-এর গণঅভ্যুত্থান? ছাত্রনেতারা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি, সে কারণেই অনিবার্য হয়ে উঠেছে এলো গণঅভ্যুত্থান। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য আর মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার সুযোগ এখনই। সহকর্মী লামিয়া তিথি জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। দিনে দিনে জমতে থাকা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ চূড়ান্ত রূপ নেয় ১৯৭১-এ। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের লড়াই শেষে আসে বিজয়। বাঙালি মুক্ত স্বাধীন দেশের স্বাদ পায় ১৬ই ডিসেম্বর। যে স্বপ্ন আর লক্ষ্য ছিল কালো পিচ ঢালা পথ, বুকের লাল রক্তে ভাসিয়েছিল সাহসী সন্তানেরা, তাদের সেই আকাঙ্ক্ষা কি পূরণ করেছে বাংলাদেশ? পাওয়া না পাওয়ার হিসাব আর গণতন্ত্রহীনতা আবারও রাজপথে নামিয়েছে তরুণদের। ১৬ই ডিসেম্বরের পরে যেই বিজয় আমরা হয়তো সুফলটা আমরা পাইনি, আমরা দেখেছি যে ৭১-এর পরে আবার বাকশাল হয়েছে। নাহিদ ইসলাম বলছিলেন, স্বাধীনতা অর্জন কেবল কোনো একক দল বা ব্যক্তির কৃতিত্ব নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে যা করেছে সেটিকে চেতনা বিক্রি করাই মনে করেন তিনি। আগের সরকার তার যে কোনো দিবস যে কোনো কিছুকে সে দলীয়ভাবে ব্যাখ্যা
করতো এবং প্রচার করতো। আমরা সেই কালচার থেকে বের হতে চাই। প্রত্যেকটা দিবসের মর্যাদা আছে, অবশ্যই সেটা আমরা রাষ্ট্রীয় ভাব গম্ভীর্যের সাথেই পালন করা হবে। এবং এবারে বিজয় দিবস আমাদের জন্য আরও বেশি আনন্দের, কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ করেছি এবছর। জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পথে নেমে এসেছিলেন সাধারণ জনগণ, যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের সময়। আন্দোলনকারীরা বলছেন এই ঐক্যের কারণেই সুযোগ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে। ৭১ যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মানুষের যেভাবে সফলতা পাওয়ার কথা ছিল যেটি পায়নি, সেটি আমরা মূলত ২৪-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা চাই যে আগামীর বাংলাদেশে নতুন করে আর কোনো যেন ৭১-২৪ না হয়, তাহলেই আলটিমেটলি আমাদের যে স্পিরিটটি ছিল, চাওয়াটি ছিল, সেটির পূরণ হবে। দুর্নীতি অপশাসনে বারবার হোঁচট খেয়েছে দেশের অগ্রগতি। তরুণরা বলছেন এখন আর কোনো আপোষ নয়, সবার উপরে থাকবে দেশ ও মানুষ। ১৯৭১-এর ধারাবাহিকতায় যে রাষ্ট্র আসলে আমরা তৈরি করতে পারিনি, যে রাষ্ট্র আসলে আমরা নির্মাণ করতে পারিনি, সেই রাষ্ট্রের পুনরায় সেই রাষ্ট্র নির্মাণের একটা আকাঙ্ক্ষা থেকে ২৪ সালে অভ্যুত্থানটা হয়েছে। আমাদের যে একটি সার্বজনীন রূপ পেয়েছে স্বাধীনতা, এটি যেন আবার কখনো দলীয়করণ না হয়ে যায়, সেটির জন্য এই ১৬ ডিসেম্বরটি একটি সিম্বলিক একটি দিন হতে পারে, যেখানে আমরা দলমত নির্বিশেষে মানুষের সামনে আমাদের লুণ্ঠিত স্বাধীনতার বিকৃত রূপটি আমরা উপস্থাপন করতে পারি। বিজয় দিবসের প্রত্যয় হোক নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে এই জাতি। ৫৩ বছর পর আবারও সেই বিজয়ের স্বাদ পেল দেশের মানুষ। স্বৈরাচারের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল সম্মুখ সমরে, তারা বলছেন ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শের সকল বিভেদ ভুলে এক সমতলে দাঁড়ালেই দেশের মানুষ পাবে বিজয়ের পূর্ণাঙ্গ সফলতা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রোডম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয়, তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী। বরং রাষ্ট্র মেরামতে সরকারের আর কত দিন প্রয়োজন, জনগণের তা জানা প্রয়োজন। এতে গতিশীলতা বাড়বে প্রশাসনে। বিজয় দিবসের আলোচনা সভায় কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সব অস্পষ্টতা কাটিয়ে সরকারের রোডম্যাপে যাত্রা শুরু করা উচিত। কাজের মাধ্যমেই তাদেরকে সফল হতে হবে। গৌরব আর বীরত্বের বিজয় দিবস, সেই উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভা। অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে অনুষ্ঠানের রোডম্যাপ ইস্যুতে সরকারের ধীর গতি নিয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পদ আর পতাকার ভারে শক্তিশালী। আমাদের কষ্ট হয় যখন পতাকাগুলো শক্তিবান, তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে। এই ৩১ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। তো যখন পতাকা থাকে না, তখন শুধু যে ডন্ডার উপর পতাকা থাকে ওটা থাকে আর কি, তাই না? তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা আর কি, তাই এখন তো পদও নাই, পতাকাও নাই, তারাও নাই। আপনি বিএনপি নেতাদের সম্পর্কে যে কেউ কথা বলবেন, একটু চিন্তা করবেন শুধু। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত হন সেই সমালোচনায়। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় মন্তব্য করে তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার ঠেকাতে সংবিধান সংশোধনের চাইতে গণতন্ত্র জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা, তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। নাগরিক জীবনে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্রের নাগরিকদেরকে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি।
এমন অবস্থায় আবারও বাংলাদেশে ঢুকে পড়তে পারে লাখো রোহিঙ্গা। কোনোভাবেই যেন তারা ঢুকতে না পারে সেজন্য সরকারকে হার্ড লাইনে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আর জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথে কিভাবে যোগাযোগ বাড়ানো যায় তা নিয়ে সরকার ভাবছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। গেল সপ্তাহ থেকে রাখাইনের গুরুত্বপূর্ণ শহর মংডুর নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। টানা বছর খানেকের লড়াইয়ের পর শহরটির দখল নেয় এই বিদ্রোহী গোষ্ঠী। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিটিও এখন বিদ্রোহীদের কবজায়। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণও হারিয়েছে জান্তা সরকার। এরই মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বন্দী ও সেনাঘাটির ভেতরে অনেক মরদেহ পড়ে থাকারও খবর বেরিয়েছে। পশ্চিম রাখাইনে এই অস্থিরতায় বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে অনেক রোহিঙ্গা। বাংলাদেশের সাথে মিয়ানমার রাষ্ট্রের ওইভাবে সীমান্ত এখন নেই। এখন বাংলাদেশের সাথে সীমান্তটা গণ্য করতে হবে আরাকান এবং বাংলাদেশের সীমান্ত। আরাকানে যেসব রোহিঙ্গা আছে তাদের অনেকে বাংলাদেশের দিকে আশ্রয়ের জন্য আসার সংখ্যা আছে, এই সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্য বাংলাদেশের বর্ডার ম্যানেজমেন্ট অ্যালার্ট থাকার ব্যাপার আছে। 37,000 রোহিঙ্গা আরাকান আর্মি জড়ো করে রেখেছে, উদ্দেশ্য একটা বাংলাদেশে পুষিন করা। এই মুহূর্তে বাংলাদেশে উচিত হবে একজনও রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে। দরকার হয় শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা। এটার সময়, এটা হলো সময়ের দাবি, কারণ আমরা একটা গরিব দেশ। সেই 2017 থেকে নেপিদোর সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ কিংবা বেইজিং সহ ত্রিপক্ষীয় উদ্যোগ সফল হয়নি কোনোটাই। এমন অবস্থায় দ্রুততম সময়ে আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি তাদের পাশে থাকতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জটা হলো আরাকান আর্মির সাথে কোনো না কোনোভাবে এঙ্গেজ হওয়া, অর্থাৎ ওদের সাথে যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগটা তো প্রধানত রোহিঙ্গা প্রশ্নে। রোহিঙ্গাদের পাঠাতে হলে আরাকান আর্মির সম্মতি, সহায়তা, অংশীদারিত্ব লাগবেই। দ্বিতীয়ত মিয়ানমারের সাথে এতদিন আমরা যে বাণিজ্য করেছি সেটা আসলে এখন আরাকান আর্মির সম্মতির মাধ্যমে আরাকানের সাথেই করতে হবে। চীনের জন্য মিয়ানমার যেমন তাদের কূটনৈতিক দরজা, ভবিষ্যতের স্বাধীন রাখাইনের জন্য কূটনৈতিক দরজা কিন্তু বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশের সমর্থন স্বাধীন রাখাইনের প্রয়োজন হবেই। আমরা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে যে ঠিক আছে আমরা তোমাদের সকল প্রকার সহযোগিতা করব, বিনিময়ে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের ব্যাপারে তোমাদের একটা আমাদের নিশ্চয়তা দিতে হবে, তবে একটা কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসার সম্ভাবনা আছে। সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতিতে নেই বাংলাদেশ। পাশাপাশি রাখাইন রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটিও সরকারের ভাবনায় আছে বলে জানান তিনি। আমাদের উচিত হচ্ছে অর্ডারটা নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় নতুন ফ্লো অফ রিফিউজি যাতে না আসে সেটা বন্দোবস্ত করা। ফাইনাল ডিসপেন্সেশন যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না তারা কি একটা স্টেট হবে। অন্যদিকে যদি স্টেট না হয়, কনফেডারেশন হয়, আমাদের তো তখনও তাহলে আরাকান আর্মি এবং নেপিডো দুটোর সঙ্গে যোগাযোগ ডিল করতে হবে। এই অবস্থাতে উই শুড নট রাশ ইনটু এনি ডিসিশন, উই হ্যাভ টু ভেরি কেয়ারফুলি ওয়াচ দিস, এবং এন্ড উই ক্যান অ্যাফোর্ড টু ওয়াচ বিকজ দ্য লাস্ট অ্যাক্ট হ্যাজ নট বিন পারফর্মড। 2017 সালে একসাথে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন আছে আরও 5 লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এজন্য সকল সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছেন এই নিয়ে গঠিত কমিটি দ্রুতই ভাতার বিষয়ে সুপারিশ করবে। এছাড়াও পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। এদিকে প্রশাসনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি।
দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম অনেকটা অসহনীয়, তাই বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ ভাতা দেয়া হবে তা ঠিক করা হবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নতুন পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এইটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব, চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত 764 জন পদমর্যাদা সহ সকল আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সচিবালয়ে অবস্থান নেন বঞ্চিত কর্মকর্তারা। সচিব দ্রুত প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছেন। সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। তখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একজনে দেরি হবে। এর আগে জনপ্রশাসন সচিবের কাছে প্রশাসন সংস্কারের সুপারিশ জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। নিয়োগ, পদোন্নতি সহ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দলীয় মানসিকতা থেকে বের হওয়ার সুপারিশ দলটির। আমরা কোনো দলীয় লোক চাই না, দ্যাট ইজ মাই পয়েন্ট। প্রশাসনের লোকজন হবে নিরপেক্ষ। সে একটা দল করতেই পারে যেহেতু ইজ এ ভোটার, কিন্তু তার যে লাইকিং বা ডিসলাইকিং উইল নট রিফ্লেক্ট ইন দি অফিস হি সার্ভস। বিএনপির প্রশাসন সংস্কার প্রস্তাবে জাতীয় নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট তৈরি ও আওয়ামী লীগ অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত অপসারণের সুপারিশ করা হয়েছে। ক্লিনজিং মেকানিজম মাধ্যমে এটা ক্লিনজ করে তারপর আপনি সামনে আগাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নতুন প্রজন্ম এবং তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। তাদের আত্মত্যাগ আর প্রত্যাশাকে সম্মান জানিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ। পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তার দেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তার যৌথ সংবাদ সম্মেলন। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয়, তাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। এর জন্য গড়তে হবে নতুন বাংলাদেশ। Leader of the previous government had to flee from the country, and there was a vacuum in the country, and finally it was resolved by creating a new government headed by me. So we have to honor the expectations of the sacrifices made by the young generation and their supporters from the people by giving their lives and getting wounded in thousands. The aim is to create, as you mentioned, new Bangladesh. প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিগত সরকারের প্রতিহিংসা থেকে তাকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হোর্তা অন্যতম। আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন জানান প্রধান উপদেষ্টা। He was the one who jumped up to sign statements to protect me. And you remember many hundreds of people around the world who signed those statements again and again to protect me from the previous regime's anger against me. East Timor will be part of ASEAN very soon, and His Excellency has assured us as ASEAN member he will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about how this can be achieved. এ সময় রামোস হোর্তা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট হোর্তা। The only person who is such respect in the world that can come to my mind is Mandela, John Kennedy, names that are easily recognizable. Mahatma Gandhi, Fidel Castro, Che Guevara. So Bangladesh are very fortunate to have such an unassuming, humble person leading this. We invite Bangladeshi companies to come and look
for Timor-Leste. সম্পদশালী দেশ পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হিসেবে হোর্তার কূটনৈতিক ও বাণিজ্যিক সহায়তাকে বাংলাদেশ কাজে লাগাতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 60,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ দুদক কেন খতিয়ে দেখেনি সে বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট। রাজনৈতিক দল এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের রিটের প্রেক্ষিতে বিকেলে শুনানি শেষে এই রুল জারি করেছেন হাইকোর্ট। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর রিটটি দায়ের করা হয়। 4 সপ্তাহের মধ্যে হাইকোর্টের রুলের জবাব দিতে হবে দুদককে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি বিদেশি সংবাদ মাধ্যম 17 আগস্ট ও 3 সেপ্টেম্বর ইংরেজি ভাষায় সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, রাশিয়ার সাথে যৌথ প্রযোজনায় পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। সেই প্রকল্প থেকে প্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার কন্যা লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক। পরে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশ হলে রাশিয়া ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে। ওই খবরের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রোববার সেটি আমলে নিয়ে দুদকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ নয় এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। সবাই একমত হয়েছেন যে এই বিষয়ে আসলে একটা ইনভেস্টিগেশন প্রয়োজন রয়েছে এবং আমাদের দুদকের লার্নেড লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এই আমাদের রিটটি দায়ের করার পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। সো কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন এবং এটি দ্রুত বিচার এবং দ্রুত রুলের হিয়ারিং করার একটা সম্ভাবনা রয়েছে। 4 সপ্তাহের মধ্যে দুদককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। সো দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন। কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। সংবাদপত্রের প্রকাশিত সংবাদের জেরে রিট দায়ের হওয়া ও সে প্রেক্ষিতে দুদকের তদন্ত শুরুর নজির আছে বাংলাদেশে। রূপপুর প্রকল্পের ক্ষেত্রে কি ঘটে তা এখন দেখার বিষয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা, দোসর ও অর্থ সহায়তাকারীদের গ্রেফতারের নতুন করে অভিযান শুরু করেছে সরকার। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। তিনি বলেন, নানাভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এর সুযোগ নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। এলজিআরডি উপদেষ্টার অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আত্মগোপনে থাকা নেতাকর্মী ও দোসররা নানা ষড়যন্ত্র করছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রেফতার অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। বিজয় দিবস, বড়দিন, 31st নাইটের নিরাপত্তা ও ইজতেমা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, এক্ষেত্রে কোনো নিরাপত্তা হুমকি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে এটা থেকে আরও উন্নতি করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। ইজতেমার ব্যাপারে আমাদের একটা আলোচনা হয়েছে, আমরা ইজতেমা পার্টিদের সাথে 18 তারিখে আমরা আবার তাদের সাথে বসব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা ঘটছে ভোরের দিকে, তবে তা আশঙ্কাজনক না। এক্ষেত্রে পুলিশ টহল আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ যেন আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই প্রস্তাব তৈরি করছে বাহিনীটির সংস্কারে গঠিত কমিশন।
অস্ত্র ব্যবহারের নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। সকালে পুলিশ সংস্কার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রিয়জন হারানো মানুষের কথায় উঠে আসে বাহিনীটির নৃশংসতার চিত্র। এক একটি গুলিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে একটি করে তাজা স্বপ্ন। সেই স্বপ্নের সারথীরা আজও বয়ে বেড়াচ্ছেন প্রিয় মানুষের স্মৃতি। আমার ছেলের ছবিটা দেখে কি সুন্দর ছিল, বাপের কাঁধে ছেলের লাশ, সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। অস্ত্র হাতে পুলিশ কতটুকু নৃশংস হতে পারে তার প্রমাণ পাওয়া যায় স্বজনহারাদের কথায়। কারো সন্তান হারিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে, ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে কারো বা খোঁজ নেই গত 10 বছর ধরে। 15 বছর ধরে পুলিশের হাতে নির্যাতিত পরিবারের সদস্যরা পুলিশ সংস্কার কমিশনের বৈঠকে তুলে ধরেন তাদের অসহায়ত্ব। আমার ভাই চিকিৎসা পায় নাই, বলতেছে বাপির তো কোনো চিকিৎসা চলবে না, সে তো কলেজের আসামি। আপনাদের জনগণের রক্ষক, কেমন রক্ষক আপনারা? আপনাদের কাছে আপনার অনুরোধ থাকলো, আমরা অতীতের খারাপ কিছু বলতে শুনতে চাই না, এখন আমাদেরকে যত তাড়াতাড়ি পারে আমাদের সন্তানের হুলিং দেন। আমার ছেলে 10টা বন্ধু নিয়ে সেদিন আসছিল, 9 জন ফিরে গেছে, আমার ছেলে ফিরে আসে নাই। এক রিস্টাওয়ালা বাবারা আমার ছেলের দেহটারে রিস্টার মধ্যে ঝুলায়া কত হাসপাতালে দৌড়াইছে, চিকিৎসা করে নাই। ভুক্তভোগীরা জানান, গুম অথবা নির্যাতনের ঘটনার পর উল্টো পুলিশের পক্ষ থেকেই তাদের উপর চালানো হয়েছে নিপীড়ন। পুলিশ যাতে আর কোনো দিনই রাজনৈতিকভাবে ব্যবহার না হয় সে ব্যবস্থা নিশ্চিতে একমত হন উপস্থিত সকলেই। পুলিশ আর ঘুষ এই শব্দ দুটো পৃথক করার দাবিও জানানো হয় বৈঠকে। কমিশনের প্রধান বলেন, প্রতিপক্ষ নয়, পুলিশ যেন জনগণের জন্য কাজ করতে পারে সে লক্ষ্যেই তৈরি হচ্ছে সংস্কার প্রস্তাব। আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা মিনিমাম যাতে হয়, অর্থাৎ অন্য জিনিস আমরা ব্যবহার করতে চাচ্ছি উন্নত দেশে যেরকম করা হয় আর কি, মানে ইউরোপের উন্নত দেশ বলতে আমেরিকার কথা না, ইউরোপের বিভিন্ন দেশে বা ইংল্যান্ডে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয় সেই ধরনের একটা আমরা জন্য সুপারিশ করছি। সেগুলো হয়তো সরকার সম্মতি হলো, ধীরে ধীরে সেগুলো সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ বাহিনীকে, যাতে ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনী অনেক শান্তিপ্রিয় থাকে এবং যদি সত্যি সত্যি কখনো প্রয়োজন হয় প্রাণহানিকর কোনো অস্ত্র যেন ব্যবহার তারা না করতে হয় আর কি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশদাতা সকল পুলিশকেই দ্রুততম সময়ে চিহ্নিত করার দাবিও জানানো হয় মতবিনিময় সভায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়ার পর এর কিছু অংশ এসেছে যমুনা টেলিভিশনের কাছে। প্রতিবেদনের ওই অংশগুলো বিশ্লেষণের চেষ্টা করেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া গুম সম্পর্কিত তদন্ত কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের অংশ এসেছে আমাদের হাতে। গেল 15 বছরে কারা কাদের কিভাবে গুম করেছে এর বিস্তারিত তথ্য আছে তাতে। দেখে নিব কি আছে এই রিপোর্টে। একজন ভুক্তভোগীর উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণের পরপরই ডিজিএফআই সদর দপ্তরে ভুক্তভোগীর সিম কার্ড সক্রিয় করা হয়। তাকে যে কক্ষে রাখা হয়েছিল এর বর্ণনায় অবস্থান চিহ্নিত করেছে কমিশন। ডিজিএফআই থেকে পরে তা নেওয়া হয় র্যাবের ডিটেনশন সেলে। ভুক্তভোগীদের নিয়মিত চোখ বেঁধে রাখা হতো এবং অপহরণকারীরা তাদের কাছ থেকে অবস্থানের তথ্য গোপন করত। যেসব জায়গায় তাদের রাখা হতো এমন কয়েকটি লোকেশন চিহ্নিত করেছে কমিশন, যেমন নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মোহাম্মদপুরের র্যাবের ওই সেলগুলো দেখতে প্রায় একই রকম। গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল র্যাব, এরপরই আছে ডিবি ও সিটিটিসি। একদিন বাবাকে ফিরে পাবো, তখন আমার সেই ছোট্ট ভাই আমাকে বলতো, আপু ক্যামেরার দিকে তাকাও,
গুমের প্রাথমিক অপরাধী হিসেবে এই 3 সংস্থাকে চিহ্নিত করেছেন ভুক্তভোগী, সাক্ষী এবং তাদের পরিবারের সদস্যরা। 1676টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগের প্রাথমিক পর্যালোচনা করেছে কমিশন। বলা হয়েছে 15 বছরেরও বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে নকশা করা হয়েছিল গুম সংস্কৃতির। এমনভাবেই কাজগুলো করা হতো যাতে জড়িত কাউকে শনাক্ত করা না যায়। উদাহরণ হিসেবে কমিশন বলছে, বাহিনীগুলো নিজেদের মধ্যে ভুক্তভোগীদের বিনিময় করত। একটি বাহিনী অপহরণ করত, অন্যটি কারারুদ্ধ করত, তৃতীয়টি হত্যা করত অথবা ভুক্তভোগীদের মুক্তি দিত। অপহরণ এবং এই ধরনের অপরাধে 1952 সালের সেনা আইনের বিশেষ ঘাটতিগুলোর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার এখতিয়ারের কথা বলা হয়েছে কমিশনের প্রতিবেদনে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশে এলেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। বললেন, পৃথিবীকে বাঁচাতে হলে যত্নে রাখতে হবে, কমাতে হবে কার্বন নিঃসরণ, আর এই কাজে তরুণরাই পারেন অগ্রণী ভূমিকা রাখতে। 2টি শিক্ষা প্রতিষ্ঠানে যান আকাবা, খুদে আর তরুণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন, দেন উৎসাহ। মনে করেন বাংলাদেশেরও রয়েছে অমিত সম্ভাবনা, এমনকি আসতে পারে নতুন নভোচারীও। Hello, I'm astronaut Joe Akaba aboard the International Space Station. প্রথমবারের মতো বাংলাদেশ সফরে নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। মহাকাশচারী হিসেবে আকাবা 3টি মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেস ওয়াক এবং বিভিন্ন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা সহ 306 দিনেরও বেশি সময় কাটিয়েছেন মহাকাশে। সেই জোসেফ আকাবাই এখন ঢাকায়। 3 দিনের সফরের দ্বিতীয় দিন সকালে রাজধানীর প্লেপেন স্কুলে আসেন এই মহাকাশচারী। নভোচারীর পোশাক চাপিয়ে যখন স্কুলের অডিটোরিয়ামে ঢোকেন, তখন ক্ষুদে শিক্ষার্থীরা তাকে বরণ করে নেয় উচ্ছ্বাস, উল্লাস আর আলিঙ্গনে। শুরুতেই মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা শোনান ক্ষুদে উৎসুক শিক্ষার্থীদের। ছোট ছোট শিশুদের চোখ মুখে তখন দুর্বার স্বপ্ন। নানা প্রশ্নের মুখে পড়েন জোসেফ আকাবা। সবার নানা আবদার মিটিয়ে উৎসাহ দিয়ে গেলেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে। এখানকার শিক্ষার্থীদের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে। আমি তাদের আগ্রহ দেখে সত্যি অভিভূত। তারা এমন অনেক বিষয়ে প্রশ্ন করেছে যে বিষয়গুলো তাদের আগ্রহের মাত্রা জানান দেয়। এমনও হতে পারে এখান থেকে উঠে আসতে পারে আগামী দিনের নভোচারী। ভালো অভিজ্ঞতা ছিল। এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেকটি অনুপ্রাণিত হয়েছি। এই অভিজ্ঞতাটা আমার জন্য অনেক বড় একটা জিনিস ছিল, যেহেতু আমি কখনোই এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারি নাই। আমরা চাই এই কাজে কন্ট্রিবিউশন রেখে একদিন না একদিন স্পেসে যে মার্সকে আমরা বিজয় করব। দুপুরে জোসেফ আকাবা যান ব্রাক বিশ্ববিদ্যালয়ে। সেখানে গিয়েও তিনি মহাকাশ অভিযানের নানান অভিজ্ঞতা জানান। মহাকাশে বসে করা বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে জানান সেখানে থাকার দিনলিপি। এখানেও বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের প্রশ্ন নেন তিনি। উচ্ছ্বসিত ভঙ্গিমায় দেন উত্তর। আকাবা জানান কেন পৃথিবীকে যত্নে রাখতে হবে, কার্বন নিঃসরণ কমাতেও উদ্যোগী হতে হবে তরুণদের। এই প্ল্যানেট থেকে মহাকাশে যেতে হলে এই পৃথিবীকেও ভালো রাখা জরুরি। পৃথিবীকে ভালো রাখতে কার্বন নিঃসরণ কমাতে হবে। এখানে তরুণরা কার্যকর ভূমিকা রাখতে পারে। একজন অ্যাস্ট্রোনটকে এত সামনে থেকে দেখা হচ্ছে একটা ইট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি এক্সপেরিয়েন্স। আজকে আমি যখন জিনিসগুলো একদম পার্সন টু পার্সন সামনাসামনি দেখতে পারছি, আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে তা নিয়েও আলোচনা করেন জোসেফ আকাবা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 9 দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সাইক্লোনের কবলে পড়ল ফ্রান্স। সাইক্লোন চিডোর তাণ্ডবে দেশটির মায়োট দ্বীপপুঞ্জে প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। গুরুতর আহত হয়েছে প্রায় 250 মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোনটি তাণ্ডব চালায় মায়োট দ্বীপপুঞ্জে। এ সময় সাইক্লোনটির গতিবেগ ছিল ঘন্টায় 200 কিলোমিটার। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। উপড়ে গেছে গাছপালা, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও শক্তি সঞ্চয় করে আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশ মোজাম্বিকের দিকে অগ্রসর হচ্ছে সাইক্লোন চিডো।